বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন লুনানুর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি সিপিবি। আমাদের সাথে আরও আছেন এস.এম. সুজাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন একরামুল হক সাইম, সাবেক সভাপতি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য একটু তুলে ধরি এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই মূলত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে আমেরিকা সহ 5 দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির এই তথ্য জানান। তিনি বলেন, নতুন করে আমেরিকা সহ 5 দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। সম্মতি পাওয়ার পর এই দেশগুলোতে এই কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে আমরা শুরু করেছি। এজন্য আমাদের প্রস্তুতি আছে। জনবল ও প্রয়োজনীয় উপকরণগুলো তৈরি করতে হবে। এছাড়া আমাদের প্রয়োজনীয় জনবল নির্ধারণ করে তাদের প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো এখন আমরা পর্যায়ক্রমে শুরু করেছি। এবং তিনি আরও বলেন যে, আমরা আগে আপনাদের জানিয়েছিলাম আমেরিকার ক্ষেত্রে শুধু লস অ্যাঞ্জেলেসের অনুমতি পেয়েছিলাম, কিন্তু এখন আমরা ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সহ আমাদের যেখানে অফিস আছে সেখানে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছি। এতে নিউ ইয়র্কবাসীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল, সেখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে। এই সংশ্লিষ্ট আরও অনেক কথা তিনি বলেছেন, আমি ছোট্ট একটি অংশ একটু তুলে ধরলাম। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি সহ মোট 144টি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য 15 দিনের সময় দিয়েছে ইসি। মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান ইসি অতিরিক্ত সচিব কে.এম. আলী নেওয়াজ। তিনি বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে। প্রথম ধাপে 62 দলকে চিঠি পাঠানো হবে এবং পরবর্তী ধাপে বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে এবং তাদের 15 দিনের মধ্যে সংশোধিত সম্পূর্ণ তথ্য দিতে হবে। এবং এরপর আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার আরোপ করা 35% শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্যের বাইরেও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একটি প্রতিবেদনে বাংলাদেশ একটি গণমাধ্যমে যেমনটা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিছু অংশ আমি তুলে ধরছি। বাণিজ্যের বাইরে বিভিন্ন শর্ত নিয়েই মূলত দর কষাকষি হচ্ছে। আমেরিকার বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমেরিকা একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যার মধ্যে নিরাপত্তা ইস্যুও থাকবে। এর মানে দাঁড়ায় তারা শুধু বাণিজ্য নয়, বৃহত্তর কৌশলগত ক্ষেত্রে ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এর মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন চায়নার দিকে অতিরিক্ত না ঝুঁকে। আমেরিকার সঙ্গে আলোচনা শুধু বাণিজ্য নিয়ে সীমাবদ্ধ নয়, বিস্তৃত কৌশলগত সম্পর্কের বিষয় রয়েছে। সূত্র জানায়, আমেরিকা চায় বাংলাদেশ যেন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে থাকে। এটি আমেরিকার একটি বিস্তৃত কৌশল যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চায়নার প্রভাব মোকাবেলা করা। এবং আরেকটি তথ্য ছোট্ট করে, তা হচ্ছে ট্যুরিস্ট সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় 96 বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের 131 জনকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। গত 3 দিনে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা 300 জনের বেশি বিদেশির কাগজপত্র যাচাই করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ যাওয়া 300 জনের বেশি বিদেশির মধ্যে 131 জনকে দেশটিতে প্রবেশ করতে দেয়া হয়নি। এবং যোগ করি, এদিকে ফ্যাসিবাদ সরকারের সময় ওমানে নিযুক্ত কিছু লেসপেন্সারের ষড়যন্ত্রে চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন এমন অভিযোগ তুলে 4 দফা দাবি জানিয়েছেন ওমান ফেরত প্রবাসীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারা এই সংশ্লিষ্ট একটি সংবাদ সম্মেলন করেন। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় যাই। একরামুল হক সাইম, শুরুতে একটু আপনার কাছে আসি। আপনি দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন বিট করে আসছেন, নির্বাচন কমিশনের সাথে আপনার নিয়মিত যোগাযোগ। প্রবাসীদের ভোটার নিবন্ধনের যে কার্যক্রমের কথা আমরা শুনতে পাচ্ছি, এই ব্যাপারে আসলে সার্বিক অগ্রগতি বাস্তবিকভাবে কতটা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এখানে দুটো বিষয়, একটা হলো প্রবাসীদের ভোটদান পদ্ধতি আর একটা হলো প্রবাসীদের নিবন্ধন পদ্ধতি। এখন মূলত আপনি যে নিউজটি পড়েছেন সেটি হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, তাদের নিবন্ধন করা, ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা। এই কার্যক্রমটি যদিও বেশ আগে থেকেই চলছে, অর্থাৎ আগের কমিশনগুলো ওই কার্যক্রম শুরু করেছে। এর আগের কমিশন মূলত 40টি দেশকে টার্গেট করে এই প্রক্রিয়া শুরু করে। তার মধ্যে 60টি দেশে কার্যক্রম এরই মধ্যে হয়েছে। সেখানে সংযুক্ত আরব আমিরাত রয়েছে, সৌদি আরব রয়েছে, কাতার রয়েছে,
এবং মালয়েশিয়ার মতো দেশ রয়েছে। এবার আরো 5টি দেশকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি চাওয়া হয়েছে, যেহেতু এম্বাসিগুলোকে সম্পৃক্ত করে এই কাজ সম্পন্ন হয়। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার, তাদের সম্মতি দরকার। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ আরো 5টি দেশের নিবন্ধন কার্যক্রমের ব্যাপারে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই আলোকে নির্বাচন কমিশন তার কার্যক্রম করবে। নির্বাচন কমিশন এই দেশগুলোতে যাবে। সেখানে বাংলাদেশে যেরকম ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হয়, সেখানেও এরকম একটা কর্মসূচি থাকবে। বিভিন্ন দেশে হয়তো এই ডেট হয়তো বিভিন্ন রকম থাকবে। সেই কর্মসূচির মাধ্যমে মূলত প্রবাসে যারা রয়েছেন, যারা ভোটার হতে পারেননি, যারা দেশে আসার সুযোগ পাননি দীর্ঘদিন ধরে, কিংবা দেশে আসার সুযোগ পেলেও হয়তো অল্প সময়ের মধ্যে ভোটার হওয়ার সুযোগ ছিল না, তাদেরকে সেখানে আসলে ভোটার করা হবে। এবং শুধু এই 5টি দেশ নয়, যে 40টি দেশ টার্গেট করা হয়েছে পর্যায়ক্রমে, সেই দেশগুলোতে এই প্রক্রিয়া নির্বাচন কমিশন যাবে, এবং এটার জন্য নির্বাচন কমিশন একটি প্রকল্প পাশ করেছে। আরেকটি হচ্ছে ভোটার, বলুন। হ্যাঁ, আরেকটি হচ্ছে ভোটার দেওয়ার পদ্ধতি। এই বিষয়টি হয়তো আমি পরে আরো আমি এই বিষয়টিতে আপনার কাছে আসতাম, যে এইবার যেটি বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট পদ্ধতি, যেটিতে আসলে নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা। সিইসি কদিন আগে বলেছেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য একটি প্রাথমিকভাবে 48 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, এবং আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না এলেও নতুন পদ্ধতিতে আসবে। এখানে আসলে আমার প্রশ্নটা, যে পোস্টাল ব্যালট পদ্ধতিতে যে নতুন পদ্ধতি, অথবা এখানে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে যদি একটু বলতেন। দেখুন, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয় কিন্তু মানে সব দিক থেকে দাবি আসছে। বিশেষ করে জুলাই আন্দোলনে যেহেতু তাদের একটা ভূমিকা ছিল, যেসব রাজনৈতিক দল এখন মাঠে সক্রিয় রয়েছে, তারা প্রত্যেকেই প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব গুরুত্বের সামনে নিয়ে আসছেন, এবং নির্বাচন কমিশনও বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। যদিও এখন পর্যন্ত আসলে প্রবাসীদের ভোট দেওয়ার কোনো বাস্তবিক পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। পোস্টাল ব্যালটটি নির্বাচন কমিশনের বর্তমানে আইনেই আছে। প্রবাসী এবং প্রবাসী ছাড়াও যারা আসলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে, সেরকম একটি আইন রয়েছে। কিন্তু যদিও এটি আসলে প্রবাসীদের ক্ষেত্রে একেবারে মোটেই কার্যকর হয়নি। অর্থাৎ গত সংসদ নির্বাচনে এরকম তথ্য আমরা একজনের ক্ষেত্রেও পাইনি যে কোনো প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরেছে। এবার নির্বাচন কমিশন 3টি পদ্ধতির কথা বলেছে। একটি হলো প্রক্সি ভোটদান পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি, আরেকটি হলো এই পোস্টাল ব্যালট পদ্ধতি। আগের যে দুটি পদ্ধতি, অর্থাৎ অন্য যে দুটি পদ্ধতি, প্রক্সি এবং অনলাইন ভোটিং পদ্ধতি, এই দুটি পদ্ধতি নিয়েই সমালোচনা আছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এই দুটি পদ্ধতি বাস্তবিক নয় বলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন সেটি বুঝতে পেরেছে, এবং সেই আলোকে আসলে আগের মতো পোস্টাল ব্যালটে যাচ্ছে। আগের মতো ঠিক না, যদিও পোস্টাল ব্যালট, এটিকে বলা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। অর্থাৎ আগে যে পোস্টাল ব্যালটের সিস্টেমটি ছিল, সেটি হচ্ছে অন্ততপক্ষে ভোটের 15 দিন আগে আবেদন করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে আমি কাতার থেকে কিংবা কুয়েত থেকে কিংবা সৌদি আরব থেকে আমি ভোট দিতে চাই। যে অ্যাম্বাসি গুলো আছে, সেই অ্যাম্বাসি গুলোতে এর আগে একটি গণবিজ্ঞপ্তি জারি হয়, এবং সেই গণবিজ্ঞপ্তি জারির আলোকে প্রবাসীরা এম্বাসিতে আবেদন করতে পারে। এম্বাসি থেকে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়া হয় যে এই ভোটাররা ভোট দিতে চায়, তাদের জন্য তখন আসলে কার্যক্রম নেওয়া হয়। এটি আসলে একেবারে ম্যানুয়াল পদ্ধতি, এবং এই পদ্ধতি আসলে কোন সময় কার্যকর হওয়ার মতো কোনো সুযোগ থাকে না, এবং প্রবাসীরাও জানে না যে আগের যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটদান পদ্ধতি, সেটা কিভাবে দিতে হয় এবং কখন গণবিজ্ঞপ্তি জারি হয়, সেটি আসলে প্রবাসীরা মানে প্রবাসীদের অন্তরালেই থেকে যায় আর কি। এটি আসলে এক ধরনের আনুষ্ঠানিকতাই থাকে, এটি বাস্তবে মানে ভোট দেওয়ার মতো কোনো কার্যক্রম হয় না। তো এবার যেটি বলা হচ্ছে যে এই পদ্ধতিটি অনলাইনে করা হবে, অর্থাৎ অনলাইনে প্রবাসীরা জানাতে পারবেন তারা ভোট ভোট দিতে চান, এবং ভোট দেওয়ার পদ্ধতিও হয়তো অনলাইনে হবে। এই পদ্ধতিটি এখনো আসলে পুরোপুরি করা হয়নি, পুরোপুরি স্পষ্ট করা হয়নি, কিংবা পদ্ধতিটি এখনো স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি ঠিক করা হয়নি যে আসলে
ঠিক কোন পদ্ধতিতে ভোট দিবে তারা, কিন্তু প্রাথমিকভাবে এটিকে বলা হচ্ছে যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি, অর্থাৎ অনলাইনে তারা আবেদন করতে পারবে এবং অনলাইনে তারা ভোট দিতে পারবে, এটি মোটামুটি ধারণা করা হচ্ছে। এবং বিস্তারিত যখন তারা আসলে পদ্ধতি তাদের বিশেষজ্ঞদের সাথে তারা বসবে, তারা স্টেক হোল্ডারদের সাথে বসবে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথেও এসব বিষয়ে সংলাপে বসবে, সেখান থেকে হয়তো একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া উঠে আসবে। জি, ধন্যবাদ আপনাকে। লুনানুর, আপনার কাছে আসি। যে কথাগুলো একরামুল হক সায়েম বলছিলেন যে এই যে অনলাইনের মাধ্যমে পোস্টাল ব্যালট পদ্ধতি যেটি নিয়ে আলোচনা হচ্ছে অথবা যেটি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এই যে প্রবাসীদের ভোটের পদ্ধতি, এটি কি ঠিক আছে? একজন রাজনীতিক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে এবার আসলে সঠিকভাবে প্রবাসীরা ভোট দিতে পারবেন, এমন আস্থা পাচ্ছেন আপনি অথবা আপনারা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আমার সহলোচক যাদের বলছিলেন তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে ভোটাধিকারটা তো তার একটি মৌলিক অধিকার। বাংলাদেশের যারা নাগরিক অন্য দেশে বসবাস করছে, আমার পূর্ব আলোচক যেমন বলছিলেন যে দৃষ্টিভঙ্গিটা যেটা, সেটা হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রবাসীদের একটা বড় ভূমিকা রয়েছে। সেটার উপরে ভিত্তি করে যদি তাদের ভোটাধিকারটা প্রতিষ্ঠা করার কথা চিন্তা করা হয়, তার বাইরেও আমি খুব পরিষ্কার করে বলবো, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের সামগ্রিক বিষয় বলেন, আমাদের যারা প্রবাসে রয়েছে, যারা বাংলাদেশের নাগরিক আর কি, তাদের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা সবসময় থাকে এবং ইতিবাচক ভূমিকা থাকে। এবং সেই কারণেই হোক বা যে কারণেই হোক, সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার এই ভোটাধিকারটা থাকা উচিত। কিন্তু সেটি হচ্ছে যে আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় আপনি মনে করেন যে ভুয়া এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে তার এনআইডি প্রদান আর কি, মানে নিবন্ধন করা শুধুমাত্র। কিন্তু যখন ভোটার তালিকা করা হয় বা ভোট প্রদানের জন্য তাকে মানে যোগ্য নির্ধারণ করা হয়, তখন তো নানা ধরনের দেশি যারা আছে সেই তালিকাতেই নানা ধরনের নানা অপরাধ ভুয়া তালিকা তৈরি করা হয়। এবং ভোট প্রদানের বিষয়েও আমাদের যেটা আছে যে জাল ভোট বলেন বা অন্যভাবে, গত 16 বছর তো ভোটই হয় নাই, তার বাইরে আর কি। সেইখানে নতুন করে একটা খুব বাংলাদেশের মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়টা কি, সেটা হচ্ছে খুব দ্রুত একটা নির্বাচন দেয়া, নতুন করে একটা পদ্ধতি চালু করা। এবং যেটি উনি বলছিলেন, আমার পূর্ববর্তী বক্তা, উনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করেন, খোঁজ খবর রাখেন, আমাদের খোঁজ দেন। আমরা কিন্তু এখনো পরিষ্কার না যে কি প্রক্রিয়ার মধ্যে তারা ভোটগুলো কালেক্ট করবে এবং ঠিক কখন আমাদেরকে জানাতে পারবে যে কতজনকে নিবন্ধন করা হয়েছে বা কতজন ভোটার হয়েছে। সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা, যদিও এটা আরো আগের কথা, এখনো আমরা খবর পাইনি। সেইখানে হয় যে একটা আশঙ্কা থেকে যায় যে একটা তো আসলে আমাদের নির্বাচন ব্যবস্থাটা একটু ম্যানিপুলেশনের মানে বিষয়, একটা আশঙ্কা থেকে যায় যে এইখানে এই ভোটাধিকার প্রতিষ্ঠার নামে আবার আরেক ধরনের নির্বাচনের কারচুপির মধ্যে আমরা ঢুকে না যাই। কিন্তু আমি খুব পরিষ্কার করে বলতে চাই, যারা বাংলাদেশের নাগরিক কর্মের সূত্রে বা অন্য সূত্রে দেশের বাইরে রয়েছে, এবং এটা কিন্তু আমাদের নির্বাচনের ইয়েতে আছে, পোস্টাল ভোট দেয়া, পোস্টালটাকে ভোট দেয়া, সেটা শুধুমাত্র দেশের বাইরে যারা থাকবেন তারাও না, বাংলাদেশেও যদি কোনো সরকারি কর্মকর্তা তার নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য অন্য জেলায় অবস্থান করে যেখানে সে ভোটার না, সে কিন্তু আবেদন করে ভোট দেওয়ার মানে একটা নিয়ম আছে। এবং আমার যতদূর মনে পড়ে যে গত 2-1 ইলেকশনে 2-1 জনের ক্ষেত্রে এরকম ঘটেছিল যে তারা নির্বাচনী দায়িত্ব পালনে অন্য কোথাও ছিল, তারা পোস্টালটাকে ভোট দিয়েছে। সারা পৃথিবী জুড়ে রাষ্ট্রপতি নিজেও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, গত নির্বাচনে রাষ্ট্রপতি নিজেও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। জি জি জি, সেটাই, মানে সিস্টেমটা আমাদের রয়েছে, সিস্টেমটা অথবা তাদের অধিকার নিশ্চিত হওয়ার বিষয়ে তো আমার কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই। কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে বিদ্যমান যে ব্যবস্থা আর কি, যে একটা কারচুপি হয়, একটা মানে ম্যানিপুলেশন ঘটে, সেইখানে হচ্ছে স্বচ্ছতাটা মানে একদম নিশ্চিত করাটা খুব জরুরি। কতজন কি নিবন্ধন হলো, কোন দেশে থাকে, এবং একটা আমাদের যেটা এখন হচ্ছে, রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা ডাবল সিটিজেন বলা হচ্ছে আর কি। হ্যাঁ, সেই বিষয়গুলো আমার মনে হয় যে খুব আগে থেকে রাজনৈতিক দলগুলোর কাছে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের কাছে পরিষ্কার করাটা খুব জরুরি। এবং ভোটের মাধ্যমে অনলাইনে ভোট দেওয়ার যে বিষয়টা, সেটা তো আসলে গোপনীয়তা কিভাবে রক্ষা করবে এবং কার কাছে আসবে কিভাবে, সেই টোটাল বিষয়টা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা এখনো খুব 1-2 দিনে তাদের ওয়েবসাইটে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের সাথে যখন পর্যন্ত আলাপ হচ্ছিল বা যখন পর্যন্ত আমরা খবর রাখছিলাম, তখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়নি। তবে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে
এটি করাটা তো খুব জরুরি। নির্বাচন দ্রুত করার জন্য একজন মানুষ হোক বা কয়েকজন মানুষ হোক বা বাংলাদেশের নাগরিক যাদের ভোটাধিকার আছে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না, কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যদি আবার দীর্ঘ সময় নেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, সেটাও কিন্তু খুব দুঃখজনক হবে। আমার মনে হয় যে খুব দ্রুত এবং স্বচ্ছতার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তাদের সকলের ভোটাধিকার নিশ্চিত করা হোক, এটা আমাদের বক্তব্য আর কি, এটাই আমার অবস্থান। জি, ধন্যবাদ আপনাকে। কামরুল হক সাহেব, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি। আমরা আরেকটি বিষয় যা দেখলাম যে নিবন্ধনের প্রাথমিক বাছাই 144টি নতুন রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনের মানদণ্ডে উত্তীর্ণ হয়নি, তারা ব্যর্থ হয়েছে। কারোই কাগজ ঠিক নেই, কি একটু বলবেন একরামুল হক সাহেব আসলে বিষয়টিকে? 144টি রাজনৈতিক দলের আসলে এটি আসলে প্রাথমিক বাছাই তো। এটা এটা আগেও হয়েছে যে প্রাথমিকভাবে হয়তো কারোই ঠিক নাই। কারো ঠিক নাই বলতে এখানে ছোটখাটো কিছু সমস্যা থাকে। আপনি যেমন দেখবেন যে মনোনয়নপত্র বাছাই যখন হয় তখন কিন্তু প্রার্থীদেরকে ডাকা হয়। সামান্য যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো কিন্তু সামনাসামনি ঠিক করে নেওয়া হয় বা ঠিক করে নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। তো এখন যেটা হচ্ছে যে প্রাথমিক বাছাই করেছে, সেখানে হয়তো কোনো কাগজে হয়তো স্বাক্ষর না থাকতে পারে, কোনো কমিটিতে হয়তো 10 জনের নাম দেওয়ার কথা, সেখানে হয়তো 8 জনের নাম দেওয়া আছে। এরকম হয়তো মানে ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিংবা অসম্পূর্ণতা থাকতে পারে, যেগুলো আসলে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে ডকুমেন্টস দিয়ে হয়তো সেগুলো সেই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে ফেলা সম্ভব। নতুন কোনো পদক্ষেপ নেওয়া নয়, এগুলো হচ্ছে অনেকটা দালিলিক বিষয় আর কি, কাগজপত্রের অসম্পূর্ণতা। কাগজপত্রের যে অসম্পূর্ণতাগুলো আছে মূলত প্রাথমিক বাছাইয়ে সেগুলোর জন্যই বলা হয়। সেক্ষেত্রে 144টি দলকেই চিঠি দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে 62টি দলকে দেওয়া হয়েছে, পরবর্তীতে বাকি দলগুলোকে দেয়া হবে। তো এই বাছাইয়ে উত্তীর্ণ না হওয়া মানে তারা ব্যর্থ হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখানে এই 144টি দলের মধ্যে হয়তো কারো কারো খুব ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে, আবার কারো কারো হয়তো বড় ত্রুটি বিচ্যুতি আছে, যে ত্রুটি বিচ্যুতি হয়তো দূর করা সম্ভব হবে না। তো এখানে আমরা আসলে খুব ইয়েতে আসতে পারছি না আর কি, খুব কনক্লুশনে আসতে পারছি না যে এনসিপি সহ বেশিরভাগ দলই তাদের নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত সেই শর্ত পূরণ করতে পারেনি। এখানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিছু হয়তো দালিলিক কিছু বিষয়ের হয়তো অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা দূর করার জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই গ্যাপগুলো এই দলগুলো পূরণ করতে পারে তাহলে দ্বিতীয় দফায় বাছাইয়ে হয়তো অনেকে হয়তো থাকবে, অনেকে হয়তো বাদ পড়বে। এরপরে দ্বিতীয় দফা একটি শর্ট লিস্ট করা হবে এবং এরপরে হচ্ছে চূড়ান্ত বাছাই করা হবে। এগুলো কিন্তু একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় কিন্তু একেবারে শেষ পর্যন্তই কিন্তু সুযোগ আছে। এবং আমরা যদি দেখি যে গত নিবন্ধন দেওয়ার যে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, আমরা আওয়াল কমিশনের সময় দেখি যে সেখানে 2টি দলকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়েছে নিবন্ধনের এই প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু বাকি বেশিরভাগ দলই কিন্তু নিবন্ধন পেয়েছে আবার কোর্টের নির্দেশে। এবং এর আগেও আমরা দেখেছি যে অনেক দল কোর্টের নির্দেশেই নিবন্ধন পান, যদিও এই নির্দিষ্ট যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে তারা নিবন্ধন পাননি। তো এটিকে মানে আসলে প্রাথমিক বাছাই বলা যাবে এবং এই বাছাইয়ে আসলে উত্তীর্ণ না হওয়া মানে তারা ব্যর্থ হয়েছে এটি বলার সুযোগ নেই। জি, আপনাকে ধন্যবাদ। একটি বিরতি নিব, বিরতি নিয়ে এই সংশ্লিষ্ট বিষয়ে আরো কিছু কথা বলবো আপনাদের সাথে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে এই পর্যন্তই। পরবর্তী বিরতির পর আমরা আলোচনা করব। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187765556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা একটু যেতে চাই সুজাউদ্দিন, আপনার কাছে আসি। নিশ্চয়ই আপনি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন ঠিক মতো। সুজাউদ্দিন, জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুজাউদ্দিন, আমি যে প্রশ্নটি আসলে একটু রাখতে চাই, আমরা যেটি দেখলাম যে 144টি রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে তারা নিবন্ধনের জন্য যেই শর্ত ছিল সেই মানদণ্ডে আসলে উত্তীর্ণ হয়নি, এটি নিয়ে কথা বলছিলেন একরামুল হক সায়েম। কিন্তু আমি আসলে আপনার কাছে যেটা জানতে চাই যে নিবন্ধন পেতে আমরা যেটি দেখলাম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যে আপনারা নির্বাচন কমিশনে 43,000 পৃষ্ঠার ডকুমেন্ট সহ আবেদন করেছিলেন, তাহলে আসলে মানে কি বাদ পড়লো অথবা কি হলো? 43,000 পৃষ্ঠার ডকুমেন্টে আপনারা কি দিয়েছিলেন? সুজাউদ্দিন, ধন্যবাদ আপনাকে এবং
দেরিতে হলো জয়েন করতে পারলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, যে ব্যাপারটা আসছে এটা আমরা সবে মাত্র শুনেছি। জি ধরেন নির্বাচন কমিশনার থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা যে সংবাদগুলো পেয়েছি, এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সংবাদ পাচ্ছি যে এরকম একটা ঘটনা হয়েছে, যে এখানে আমাদের ইলেকশন কমিশনের যে বেসিক রুল সেখানে এক ধরনের ক্রাইটেরিয়া ফিল করা হয় না বলে আমাদেরকে বলা হচ্ছে। বাট স্টিল আমরা সেই ধরনের যেসব চিঠিপত্র ইলেকশন কমিশন থেকে আমাদের বরাবর পৌঁছানোর কথা, এখনো পর্যন্ত আমরা সেটা পাইনি, এবং সেটার এখনো বিশ্লেষণ চলছে। এবং আমাদের যেহেতু একটা সারা বাংলাদেশে একটা সাংগঠনিক সফর চলছে, আপনারা জানেন যে একটা জুলাই পদযাত্রা চলছে, আমাদের বেশিরভাগই সেটা নিয়ে ব্যস্ত আছেন। তো এরকম একটা জায়গা থেকে আমরা আসলে যে ব্যাপারটা বলা হচ্ছে আরো অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা সেটা খতিয়ে দেখবো। কিন্তু আমরা একটা বিষয় বলি যে ধরেন আপনার একটা রাজনৈতিক দলের বেসিক যে ক্রাইটেরিয়া গুলো থাকার কথা, যেমন সারা বাংলাদেশে অফিসের কথা, এবং 100-রও বেশি ধরেন আপনার উপজেলা থানা পর্যায়ের যেসব কমিটিগুলো হওয়ার কথা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের, যেহেতু আমরা নাগরিক কমিটি পরবর্তী সময়ে যেহেতু নাগরিক পার্টিটা হয়েছে, এবং ওই নাগরিক কমিটির শুরু থেকে কিন্তু আমাদের ওই ধরনের একটা অর্গানাইজ একটা ব্যবস্থা আমাদের ছিল, একটা ইউনিক ব্যবস্থা আমাদের ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এক আলাদা করে নির্দিষ্ট ইলেকশন কমিশনে আলাদা করে একটা টিম কাজ করছে, এবং আমরা পুঙ্খানু রূপে দেখে তারা আমাদের নিজস্ব যাচাই বাছাই প্রক্রিয়ার পরে আমরা বলতে পারবো আসলে কোন বিষয়টা জন্য ইলেকশন কমিশন এই ব্যাপারটা ঘটছে। আমরা দেখছি যে আমরা যখনই ইলেকশন কমিশনে আমাদের মুভটা আমরা শুরু করেছি, বিশেষ করে আমাদের প্রতীকের ব্যাপারে কথা বলেছি, তারপর হচ্ছে আমাদের নিবন্ধন কার্যক্রমের জন্য আমরা যখনই কথা বলছি, তখনই আমরা এক ধরনের ষড়যন্ত্র আমরা নানা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রতীকের ব্যাপারে তো এক ধরনের আছেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত মানে যত ধরনের ডকুমেন্ট দরকার বা যত ধরনের ক্রাইটেরিয়া, আমরা সেই ক্রাইটেরিয়া গুলো আমরা সর্বোচ্চ জবাবদিহিতা করবার আমরা চেষ্টা করব, এটা আমরা ফুলফিল করবো। যেহেতু ইতিমধ্যে আমরা এখনো জানি না আসলে কি কারণে আমাদের এই জিনিসটাকে গণমাধ্যমে অনেকগুলো সংবাদগুলো আসছে। একটা ব্যাপার হচ্ছে কিছু হওয়ার আগে, ধরেন একটা চিঠি কোথাও আসবার আগেই, কিছু হওয়ার আগে গণমাধ্যমে ধরেন এক ধরনের সংবাদ হয়ে যাচ্ছে নানা জায়গায়। তো আমরা মনে করি আমাদের সেন্ট্রাল লিডারশিপ থেকে ইলেকশন কমিশন রিফর্মের কথা একটা বলা হয়েছে, যে ইলেকশন কমিশন রিফর্মের মাধ্যমে আসলে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে যদি বা আমাদেরকে যা যা ক্রাইটেরিয়া বলা হয়েছে আমরা সকল ধরনের ডকুমেন্ট আমরা সাবমিট করেছি, কিন্তু তারপরে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে যখনই কথা বলা হচ্ছে, যখনই আমরা আমাদের প্রেজেন্ট ব্যাপার আমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করছি, প্রতীক নিয়ে কথা হচ্ছে, তখন আমরা দেখছি ইতিমধ্যেই এক ধরনের মানে এমন কিছু তথ্য, উদ্ভট তথ্য, এমন কিছু কথা বলা হয় যেটা আসলে কোনো নতুন রাজনৈতিক দলের জন্য এই ব্যাপারগুলো আসলে খুবই বিব্রতকর। তো আমার কাছে মনে হয় যে যতক্ষণ আমরা তো অবশ্যই মনে করি যে সাংগঠনিক যে প্রসেস কিংবা আইনি যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলোতে আমাদের যে ইলেকশন কমিশনের এই ব্যবস্থাগুলোর সাথে কাজ করবার জন্য যে টিম, ওনারা অলরেডি কাজ করছেন, এবং কাজের মধ্য দিয়ে ওনারা ইলেকশন কমিশন এটা জানাবেন, এবং আমরা যদি পুরো ব্যাপারটা যখনই জানতে পারবো সেটা আমরা নির্দিষ্টভাবে জানাবো। তো কিন্তু আমরা এটা বলে রাখি যে আমাদের সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক ব্যবস্থা এবং আমাদের সাংগঠনিক যে কাঠামো, আপনি ইতিমধ্যে বাংলাদেশে আমাদের যে জুলাই পদযাত্রার যে ব্যাপারটা আপনারা দেখেছেন, তো এই সাংগঠনিক যে ব্যাপারগুলো দরকার এটা আমাদের আছে, ওই সক্ষমতাটা আমাদের আছে। কেউ আমাদেরকে এই ধরনের ব্যাপারগুলো বলে যে ধরেন আমরা নিউজগুলো দেখলেই আমরা বুঝতে পারছি যে অনেকগুলো নিউজ খুবই ইন্টেনশনাল ব্যাপারগুলোতে আসলে করছে। তো আমার মনে হয় আমাদের ইলেকশন কমিশনের যে টিমটা, ওনারা যখন পর্যালোচনা শেষ করবেন, ওনার সঠিক এবং তথ্য দিয়ে আপনাদেরকে এটা জানিয়ে দিবেন। জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখি। এনসিপির এক নেতা, তিনি একটি গাড়ির সামনে থেকে তিনি অর্থ নিচ্ছেন অথবা কথা বলছেন, এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এই ঘটনাটি আসলে কি, এই ঘটনার ব্যাপারে কি বলবেন? আমি একটু বলে দিই, এনসিপি নেতা ইমামুর রশিদ 7 লাখ টাকা নেয়ার একটি ভিডিও এটি আসলে ভাইরাল হয়েছে। এই বিষয়ে আপনার অথবা আপনাদের বক্তব্য কি, সুজাউদ্দিন? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি সারা বাংলাদেশে যখনই চাঁদাবাজ ইস্যুতে সারা বাংলাদেশ উত্তাল, এবং এন্টায়ার বাংলাদেশের জনগোষ্ঠী নতুন ভাবে রিট্রমাটাইজ হয়েছে, এরকম একটা সময়ে 5 মে মনে হয় ওই মানে প্রায় অনেক আগের, বেশ কয়েক মাস আগের একটা ঘটনা নতুন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে, এবং সেটা নিয়ে আমাদের
দলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, যাদেরকে দায়ী করা হচ্ছে, একদম ইন্ডিভিজুয়ালি অনেকের পোস্ট আপনি দেখবেন, অনেক ক্লারিফিকেশন আপনি দেখবেন। তবে আমরা মনে করি যে কোনো ধরনের অভিযোগ যখনই সেটা যদি রিউমার রিপাবলিকের অভিযোগও হয়, আমি আবার বলি যে রিউমার রিপাবলিকের অভিযোগও যদি হয়, যেখানে আমরা নির্দিষ্টভাবে জানি যে এখান থেকে রিউমার প্রডিউস ছাড়া অন্য কোনো প্রোডাকশন এখানে হতে পারে না, অথবা এখান থেকে কোনো ষড়যন্ত্র ছাড়া হতে পারে না, সেই ধরনের রিউমার রিপাবলিকের তথ্যও আমরা যাচাই করব এবং যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কেউ এটাতে অভিযুক্ত থেকে থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ইতিপূর্বে আমাদের যেসব এলিগেশন গুলো আমাদের নামে করা হয়েছিল, আপনারা অনেকগুলো ব্যাপার জানেন, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা একদম সঠিক তদন্তের মাধ্যমে, আমাদের আলাদা আইন শৃঙ্খলা কমিটি আছে, সেই আইন শৃঙ্খলা কমিটি শুধুমাত্র যে একটা নির্দিষ্ট ধরেন তাকে বহিষ্কার করেছে অথবা নির্দিষ্ট কোনো কিছুর মধ্য দিয়ে থেমে থাকেনি, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ যেখানে যেখানে কোঅপারেট করার কথা সেখানে কোঅপারেট করেছে। তবে এখনো পর্যন্ত এই তথ্যটার ব্যাপারে আমাদের কাছে কোনো ক্লিয়ার ধারণা নাই, যে অনেকেই একটা ভিডিওর ব্যাপারে আমরা জানছি, দেখতে পাচ্ছি। তবে আমাদের আইন শৃঙ্খলা কমিটির টিম এই প্রত্যেকটা ইনফরমেশন ওনারা নজরদারিতে রাখছেন এবং ওনারা এটা নিয়ে আলাপ করছেন, এবং আমার কাছে মনে হয় যদি এই ধরনের কোনো তথ্য এবং এটা আমাদের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট জবাব শুধু বাইরের লোককে দিবে এরকমটা নয়, আমরা যারা দলের নেতাকর্মী আছি, আমরা যারা সহযোদ্ধারা আছি, আমরাও মনে করি যে আমরা সব সময় এই অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের নিজেদের মধ্যে আমরা নিশ্চিত করতে চাই। জনগণ কিংবা অন্য দল কোনো ব্লেম গেম খেললে সেটা তো এক জিনিস, কিন্তু আমরাও মনে করি যে সেটার একটা নির্দিষ্ট জবাব আমরা চাই এবং সেটা নির্দিষ্ট জবাব দলের পক্ষ থেকে দিবে। কিন্তু যেই ব্যাপারটা আসলে দেখানো হচ্ছে সেটা নিয়ে ডিফারেন্ট রিপারকেশন আছে, সেটার ফ্যাকচুয়াল ব্যাপার নিয়ে আলাপ আছে, সেটা ইন্টেনশন অফ ডেলিভার, যে আপনারা যে অ্যাপ্রোচে আপনার ব্যাপারটা করা হয়েছে সেটা নিয়ে অনেকেই অনেকভাবে আলাপ করছে। তবে আমি মনে করি আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্য দিয়ে থাকতে চাই, আমরা প্রশ্নের ঊর্ধ্বে নই, আমরা অভিযোগের ঊর্ধ্বে নই। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা নির্দিষ্ট তদন্তের মধ্য দিয়ে আইনি ব্যবস্থা দল নিবে, সাংগঠনিক সেই সক্ষমতা আমাদের আছে, সংগঠন ইতিপূর্বে সেই ধরনের উদাহরণ দেখিয়েছে। ধন্যবাদ। জি, সুজাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। লুনানুর, আপনার কাছে একটু আসি, আবারও একটু নির্বাচন কমিশন অথবা নির্বাচন এই সংশ্লিষ্ট বিষয়ে আসি। যেটি আমরা দেখতে পাচ্ছি যে নতুন অনেক রাজনৈতিক দল তারা নিবন্ধন চাইছে, কারা পাবেন না সেটি সময় বলে দিবে। কিন্তু এই যে এত এত নতুন রাজনৈতিক দল আসা, এটি কি বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য খুব ভালো একটি দিক হিসেবে আপনি দেখছেন? আবার এর আসলে কি কোনো নেতিবাচক দিক অথবা বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ অথবা যে রাজনৈতিক সংস্কৃতি, এই বিষয়টা কি একটু হালকা হয়ে যাচ্ছে কিনা আগের থেকে, এই জায়গাটি আপনি কিভাবে দেখেন লুনানুর? ধন্যবাদ আশফাক আপনাকে। প্রথমত হচ্ছে যে এই প্রসঙ্গে কথা বলতে গেলে এটি খুব একটি মৌলিক ধারণা। হ্যাঁ, রাজনীতি বিষয়টাই তো আমাদের দেশে গত কয়েক বছর ধরে, এটা আসলে বিশ্বব্যাপী। আপনি যদি মানে লিবারেল এবং ডেমোক্র্যাটদের মধ্যে আসলে কি পার্থক্য, তাদের প্রার্থীর পার্থক্য, কিছু লোকাল কর্মসূচির পার্থক্য, আপনি সেভাবে যদি চিন্তা করেন আর কি, তো আমাদের দেশেও কিন্তু সেরকম হয়ে আসছে যে রাজনীতিটাকে তো আসলে মতাদর্শিক জায়গায় রাখা হয়নি। রাজনীতিটাকে এখন শুধুমাত্র একটা দলীয় ব্যবস্থা এবং ক্ষমতায় যাওয়া, ক্ষমতার বাইরে থেকে লড়াই করা, এটা, এবং কখনো কখনো রাজনীতি একটা আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। এবং গত 16 বছরে এটা সবচেয়ে বেশি হয়েছে। অরাজনীতিবিদ যারা, ব্যবসায়ী, সাবেক আমলা, সাবেক সামরিক কর্মকর্তা, তাদের হাতে রাজনীতিকে বা রাজনৈতিক দলকে বা রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব সেটাকে সঁপে দিয়ে রাজনীতিটাকে আমি কি বলবো, কোড আন কোড 12টা বাজিয়ে দিয়েছে। একটা বিষয় আমি একটু বলতে চাই অন্যভাবে নেওয়ার আগে, সেটি হচ্ছে নতুন নতুন দল হচ্ছে, নতুন নতুন মানুষ সম্পৃক্ত হচ্ছে রাজনীতিতে, এটাকে আমি স্বাগত জানাতে চাই এবং এটা ভালোভাবে সঠিকভাবে হোক, সেটা হোক। কিন্তু যে জায়গাটা সেটি হচ্ছে যে আপনি যখন দেখবেন এই রাজনৈতিক দলগুলোর কোনো রাজনৈতিক দলের কোনো ঘোষণাপত্রই নেই, কোনো রাজনৈতিক দলের, আমরা জানি না, আমাদের অনেক জুনিয়র কর্মীরা বলে যে তাদের কারো ঘোষণাপত্র এক দলের আরেক দল কপি করে, বা শুধু হাজবেন্ড সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, নিজের বাড়ির ঠিকানা হচ্ছে তার কার্যালয়, এবং অন্য দলের ঘোষণাপত্র, গঠনতন্ত্র বলেন বা ইশতেহার বলেন, সেগুলোকে জাস্ট কপি করে দেওয়া আর কি। এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে, রাজনীতি যে আসলে একটা অবদানের বিষয়, রাজনীতি যে একটা ভূমিকা নেওয়ার বিষয় এবং এটা সিদ্ধান্ত নিয়ে এটা করার বিষয়, যে আমি
দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, পৃথিবীর জন্য এটা করতে চাই। তাতে আপনার থেকে আমার কর্মসূচিটা এখানে ভিন্নতা, সেজন্য আমার একটা ভিন্ন লাইন থাকবে। আপনার সাথে থেকে আমার আদর্শের জায়গাটা এখানে, সেই জন্য আমার একটা ভিন্ন লাইন থাকবে। আলটিমেটলি কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। আমাদের যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একটা মানে এই হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, একবার ভাঙছে, একটি দল ভেঙে 3-4 টুকরা হচ্ছে, তাদের পদবন্টনে মিলছে না বলে বেরিয়ে যে আরেকটি দল করছে। এই প্রবণতাটা আসলে খুব মানে বাজে আর কি। এবং এটা গণতন্ত্রের নামে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক মানে চর্চা হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে রাজনীতিটাকে সহজ মনে হচ্ছে মানুষের কাছে। মানে আপনি যখন রাজনীতি করবেন তখন জনগণের জন্য কিছু করা, রাষ্ট্রের জন্য কিছু করা, সেটা না। মানে অবসর সময় একটা কাজ করা, একটা দল আমার টিকিয়ে রাখা, সেই দলটার নামে বিভিন্ন ফোরামে আমি অংশগ্রহণ করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, বিদেশ সফরে গেলাম, অথবা একটা বার্গেনিং এ আসলাম শক্তিশালী দলগুলোর সাথে। এই প্রবণতাটা হচ্ছে গত এই 90 এর পরে আমাদের দেশে খুব বেশি করে তৈরি হয়েছে। 4 দলীয় জোট, 14 দলীয় জোট। এটা হচ্ছে একটু মানে অপেক্ষাকৃত ক্ষমতাসীন দলদের সাথে বার্গেনিং করে ক্ষমতার একটা অংশ হওয়া। এই প্রবণতাটাকে আমার খুব মানে বাজে প্রবণতা মনে হয়। এটাকে সঠিক মনে হয় না, সরি, আমি বাজে সঠিক প্রবণতা মনে হয় না। তবে রাজনীতিটা তো মতাদর্শের বিষয়, এটা মতামতের বিষয়, এবং এটা একটা প্র্যাকটিসের বিষয়। এবং যাদের মগজ কাজ করবে, মস্তিষ্ক কাজ করবে, তারাই নতুন পথ দেখাতে পারবে। সেই কারণেই হচ্ছে নতুন নতুন দলের হতে পারে। কিন্তু আমাদের দেশে যথেষ্ট ভুইফোর সংগঠন তৈরি হয়েছে। সেটা আমরা যে পদ্ধতিতে নির্বাচনের দাবি করছি, অর্থাৎ নির্বাচন কমিশনের সকল ব্যবস্থাপনাই হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। তার অর্থনৈতিক সক্ষমতা বা দলীয় সক্ষমতা ইয়েতে না, এটা একটা ইউনিফর্ম, একদম একটা একই লেভেলে নির্বাচন কমিশনের একটা কর্মসূচি থাকবে। সেই ক্ষেত্রে এত রাজনৈতিক দলের মানে রেজিস্ট্রেশন হওয়া বা এত রাজনৈতিক দলের অংশগ্রহণ, এই জায়গাটা কিন্তু মানে প্রচন্ড রকমের একটা বাধা তৈরি করবে আমার। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একদম সঠিকভাবে নির্বাচন কমিশনের আমি ওইভাবে বলতে চাই না যে নির্বাচন কমিশন ইন্টারফেয়ার করে একটা রাজনৈতিক দলের নিবন্ধন শেখে আসলে, কিন্তু তার যেহেতু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোকে ভালোভাবে মেনটেন করা উচিত। তবে হ্যাঁ, আরেকটু কথা বলতে চাই যে এই যেমন আপনি একটু আগে বলছিলেন যে নিবন্ধন তারা প্রাথমিকভাবে তারা যাচাই বাদ দিয়েছে। আমাদের পার্টি একটি আন্তর্জাতিক পার্টি, আমরা একটা শ্রমিক শ্রেণীর পার্টি, আপনারা জানেন, বাংলাদেশে কাজ করি। এবং এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র পার্টি যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশের রাজনীতির সিনে এখন নাই, সে স্বৈরাচারের তকমা নিয়ে এখন সে মানে হারিয়ে গিয়েছে। আমাদের পার্টিরও কিন্তু এরকম হয়েছিল। আমাদের পার্টির মানে ইংরেজি নাম কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, মানে বাংলায় হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা সেভাবেই লিখেছিলাম। সেটা নিয়েও আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রথমে যেতে হয়েছিল, ওনারা ডেকেছিলেন। এবং এটা আপনারা জানেন যে একই ঠিকানা 5 বা 7 বার লিখতে হয়, একই বিষয় লিখতে হয়, ছোটখাটো ভুল হয়, সেই কারণে হয়তো তারা ডাকে। এই বিষয়গুলো ঠিক আছে, কিন্তু মতাদর্শিক যে জায়গাটা, আমার মনে হয় যে সেই জায়গাটা আসলে জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর হয়ে নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত যে কি কারণে অনেক দল ভেঙে 4টা-5টা দল হয়েছে, তারা রাজনৈতিক নিবন্ধন করছে, তারা ইলেকশন অংশগ্রহণ করছে, অথবা 2-5 জনের দল। এবং এটা অফিসের ঠিকানা দেখানো বা কমিটি দেখানো, এটা খুব সহজ আর কি। মানে অসৎভাবে যদি করতে চাই, আমি সঠিকভাবে যদি না করতে চাই, তাহলে খুব সহজ। আমার মনে হয় যে এই যে বার্গেনিং সিস্টেমের মধ্যে যাওয়ার জন্য যে প্রবণতা, অথবা রাজনৈতিক দলের পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার যে প্রবণতা, এক্ষেত্রে এটা খুব হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। তবে সঠিকভাবে ভিন্ন রাজনৈতিক মত পার্থক্য নিয়ে যদি নতুন কোনো দল আসে, তাকে মোস্ট ওয়েলকাম, সেটা তো গণতন্ত্রের আসলে একটা উত্তরণ। জি, ধন্যবাদ। একরাম লোক সাহেব, আপনার কাছে আসি। এই যে নিবন্ধন দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশনের, আমরা তো বিভিন্ন রকমের সংস্কারের কথা শুনছি, এবং এর মধ্যে নির্বাচন কমিশন অথবা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়েও নানা আলোচনা চলছে, এবং এর মধ্যেই আসলে নির্বাচন কমিশন কাজ করছে। সেই জায়গা থেকে নিবন্ধন দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আসলে কতটা সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন, অথবা ন্যূনতম সংস্কারটা আসলে হওয়া উচিত এই প্রক্রিয়াটার মধ্যেও? আসলে যেই সংখ্যার কথা বললেন যে 144টি দলের নিবন্ধনের আবেদন, এটি দেখতে অনেক বেশি মনে হচ্ছে। এবং এই যে দলের আধিক্য অনেক বেশি
আছে, থাকে, সব সময় আগেও ছিল, এই দলের আধিক্য নির্বাচনে বিশেষ করে যেন আসলে বিরূপ প্রভাব না ফেলতে পারে, সেজন্য কিন্তু এই নিবন্ধনের প্রক্রিয়া। বিশেষ করে একসময় যেটা হতো যে আহ, নির্বাচনী ভোটের যে ব্যালট পেপার, এই ব্যালট পেপার সমস্যা হতো। আহ, মানে যে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারতো, যে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারতো, যার জন্য ব্যালট পেপারে আসলে বিশাল ব্যালট পেপার হয়ে যেত। সেটা নির্বাচন কমিশনের জন্য, নির্বাচন কমিশনের ব্যয় বাড়তো। এবং আমরা তো কোনো কোনো ব্যক্তিকে দেখতাম যে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন, এমনকি রাষ্ট্রপতি পদের নির্বাচনেও দাঁড়াতো একই ব্যক্তি। ভোট হয়তো মানে যেই সংখ্যাই পেত, তার কিন্তু নির্বাচনে দাঁড়ানোটাই একটা শখ ছিল বা একটা নেশা ছিল। তো সেই জায়গাটি আসলে দূর করার জন্যই কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ নিবন্ধন করতে হবে এবং নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে অংশ নিতে হবে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে 144টি দল আবেদন করেছে, এটা সংখ্যাগত দিক থেকে বেশি হলেও নির্বাচন কমিশনের যে শর্ত আছে সেই শর্তে কিন্তু এই সংখ্যাটা, আপনি যেমনটা দেখলেনই তো, যে প্রাথমিক বাছাই আসলে কেউই টিকলো না, এক ধরনের বিষয় হয়ে দাঁড়ালো যে কারোই আবেদন একেবারে মানে পূর্ণতা পেল না, পূর্ণাঙ্গ হলো না। সেক্ষেত্রে যখন দ্বিতীয় দফার বাছাই হবে, সেখানে কিন্তু অনেক দল বাদ পড়ে যাবে এবং চূড়ান্ত বাছাই হয়তো আমরা ধারণা করছি এখানে হয়তো 4-5টা এবং সর্বোচ্চ হয়তো 6-7টা দল টিকে যেতে পারে। নিবন্ধনের যেই বিষয়, এই নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো, কোনো কোনো রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, কেউ কেউ বলেছে যে এই নিবন্ধন সিস্টেমটাই থাকার দরকার নেই, কারণ রাজনীতি করা, নির্বাচনে অংশ নেওয়া, এটা মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু এই সাংবিধানিক অধিকার আসলে খুব খোলামেলা ভাবে দিতে গেলে নির্বাচনী প্রক্রিয়া আসলে বড় ধরনের সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয়, যেটি বলছিলাম যে এক ধরনের নির্বাচনী ব্যয় ব্যাপকভাবে তৈরি হয় অনেক প্রার্থীর আধিক্যের কারণে। সেক্ষেত্রে আমার মনে হয় নিবন্ধন প্রক্রিয়া এখন যেরকম আছে, নিবন্ধনের যে শর্তগুলো আছে, এটা মোটা দাগে ঠিকই আছে, কিন্তু এখানে যাচাই বাছাইয়ে যেন নিরপেক্ষতা থাকে, যাচাই বাছাইয়ের সময় যেন আসলে এটা কার দল, কোন দল, আসলে এই দলকে নিবন্ধন না দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে কিনা, বা এই দলকে হয়তো কোনো রাজনৈতিক দলের প্রভাবে বা রাষ্ট্রের প্রভাবে নিবন্ধন দিতেই হবে, যেটা আমরা গত নির্বাচন কমিশনও দেখেছি যে এমন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে যেগুলোর আসলে কার্যত আমরা এর আগে তাদের নামই শুনি নাই এবং তাদের কর্মসূচিও পরিলক্ষিত হয় নাই। এখানে বিষয় হচ্ছে নিবন্ধনের যে শর্ত আছে, নিবন্ধনের যে ফ্রেমওয়ার্ক আছে, এটা মোটামুটি ঠিক আছে। এখানে খুব বড় ধরনের সংস্কার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু প্রয়োজনটা হচ্ছে নির্বাচন কমিশনের যাচাই বাছাই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যেন যথার্থ হয়, স্বচ্ছ হয় এবং নিরপেক্ষ হয়। তাহলেই আসলে সঠিক দলকে, যেই দলের আইডিওলজি আছে, যে দল সুসংগঠিত আছে, যে দলের কমিটি আছে, যে দলের সমর্থক সংখ্যা আছে, সেই দলই যেন নিবন্ধন পায়। সেটি নির্ভর করে নির্বাচন কমিশনের প্রক্রিয়াগত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর। জি, ধন্যবাদ। আমাদের তো সময় কম। সুজাউদ্দিন, আপনার কাছে একটু আসি। এই যে নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম, এই ব্যাপারে যদি আপনি কিছু যোগ করতে চান। দেখুন, এটা খুবই যথার্থ বলেছেন, আমার বলেছেন। এটা হচ্ছে যে আমরা সাধারণত বাংলাদেশে দেখেছি যে যখনই নিবন্ধন সংক্রান্ত ব্যাপার, বাংলাদেশের অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সাথে আসলে সাক্ষী। তো সেই জায়গা থেকে আপনার যখনই নতুন কোন রাজনৈতিক দল, বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো যখনই তাদের আকাঙ্ক্ষা অভিপ্রায়ের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অভিপ্রায়ের প্রতিফলিত করতে চায়, তো সেই জায়গা থেকে অনেক সময় যে পূর্বের যে অভিজ্ঞতা, পূর্বের নির্বাচন কমিশনের সাথে যে জনগণ কিংবা রাষ্ট্রের কিংবা রাজনৈতিক অংশীজনগুলোর যে অভিজ্ঞতা, অনেকাংশে সেই জায়গা থেকে নানা ধরনের সন্দেহ পোষণ করে থাকেন। তা আমার কাছে মনে হয় একটা নির্দিষ্ট ভাবে একটা বড় ধরনের পরিবর্তন এখানে আনা দরকার, এবং পরিবর্তন না আনলেও যদি সাংগঠনিক যদি সঠিক প্রক্রিয়াগুলো ঠিক থাকে, এই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্দিষ্ট কাজের মধ্য দিয়ে অন্তত একটা এক্সাম্পল তৈরি করে ফেলা যায়। আমরা অনেকগুলো রিফরমেশনের কথা বলেছি, এই কারণে বলছি যে বিগত 15 বছরে আমরা ইলেকশন কমিশন সহ এই ধরনের
সেন্সিটিভ ইনস্টিটিউশন গুলোতে আমরা খুব দলীয় এজেন্ডা বাজি আমরা করতে দেখেছি এবং দলীয়ভাবে কাজ করতে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এখন যেহেতু আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু এই প্রতিষ্ঠানটা কাজ করছে, আমরা মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি আমরা আস্থা রাখতে চাই। নির্দিষ্ট কোনো দলীয় ম্যান্ডেট অথবা কারো প্রেসারে পড়ে যাতে কোনো কিছু না করে, এটা সাংগঠনিক, এটার যে নির্দিষ্ট প্রোটোকল, সেই প্রোটোকল মেনটেন করে যাতে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে নিশ্চিত করতে পারে, আমাদের সেই প্রত্যাশায় থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, আসলে একটা নতুন রাষ্ট্রের একটা বিনির্মাণ করা সম্ভব। অন্যথায় আসলে যদি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানের রূপ নেয়, রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো আচরণ করে প্রতিষ্ঠানগুলোর প্রধানরা, তাহলে এখানে সামগ্রিক রাষ্ট্র বিনির্মাণে এখানে একদম বর্ধনের ব্যাঘাত করতে পারে। সুজাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমার হাতে আজকে সময় একদম শেষ। একরামুল হক সাইম এবং লুনানুর, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।